আমরা এখন দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ইতিমধ্যে আমরা ভূমিকম্প ও সুনামি সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা অন্যান্য বিপর্যয় সম্পর্কে আলোচনা করব। অগ্ন্যুৎপাত। ভূ অভ্যন্তরে তরল পদার্থ বা ম্যাগমা কখনো বিস্ফোরণ ঘটিয়ে আবার কখনো বিস্ফোরণ ছাড়াই ভূপৃষ্ঠে বেরিয়ে এসে বিস্তীর্ণ অঞ্চলে লাভারূপে ছড়িয়ে পড়ে। এই উত্তপ্ত তরল লাভা যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেখানে বা পার্শ্ববর্তী প্রবাহিত অঞ্চলে ঘরবাড়ি, কৃষিজমি, জনপদ ধ্বংস করে দেয়। সেই সঙ্গে আগ্নেয়গিরি থেকে বের হয়ে আসা ছাইকণা কৃষিজমি বা জনপদকে ক্ষতিগ্রস্ত করে। বিভিন্ন কারণে অগ্ন্যুৎপাত ঘটে থাকে, যেমন পাতের সঞ্চালন, ভূ আভ্যন্তরীণ ভারসাম্য বিঘ্নিত হলে, পাতের অনুপ্রবেশের ফলে, চ্যুতির ফলে বা তপ্তবিন্দুর অবস্থান ইত্যাদি কারণে আহ, অগ্ন্যুৎপাত সৃষ্টি হয়ে থাকে। এরপর আমরা দেখব অগ্ন্যুৎপাতের ক্ষতিকারক প্রভাবগুলি সম্পর্কে। মানুষ তথা পরিবেশের ওপর অগ্ন্যুৎপাতের ক্ষতিকর প্রভাব। প্রথমত, প্রচুর মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে ও কৃষি জমি ধ্বংস হয়। দ্বিতীয়ত, অগ্ন্যুৎপাতজাত পদার্থ সমগ্র ভূমিভাগকে আবৃত করে এবং উদ্ভিদ শস্যাদি নষ্ট হয়। জল নির্গমন ব্যবস্থা ধ্বংস হয়। মানব জীবনে বিভিন্ন ব্যাধির সংক্রমণ ঘটে। এছাড়াও সমুদ্রগর্ভে অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প ও সুনামি হয়ে থাকে। তাছাড়াও আমরা দেখি অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ধোঁয়া ও ধূলিকণা আকাশে ছড়িয়ে পড়ে এবং জলবায়ুগত পরিবর্তন ঘটায়। এবার আমরা ভূমিধস সম্পর্কে দেখব। ভূমিধস পার্বত্য বা উঁচু ভূমি অঞ্চলের একটি প্রাকৃতিক দুর্যোগ। পাহাড়ের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে পাথরের চাই, শিলাচূর্ণ, মাটি ও অন্যান্য আলগা পদার্থের হঠাৎ করে নেমে আসা বা খসে পড়ার ঘটনাকেই ধস বলে। সাধারণত বর্ষাকালে ভূমিধসে প্রাধান্য লক্ষ্য করা যায়। এখন আমরা ভূমিধসের কারণগুলি দেখব। এই কারণগুলির মধ্যে প্রথমে প্রাকৃতিক কারণ হিসাবে আমরা দেখব প্রচুর বৃষ্টিপাত। বৃষ্টির জলে পাথর আলগা হয়ে যাওয়ার জন্য। তৃতীয়ত, মাটিতে বালির ভাগ বেশি থাকার জন্য। চতুর্থত, ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের জন্য। পঞ্চমত, চ্যুতি ও থ্রাস্টের ফলে। ষষ্ঠত, দারণ ও ফাটল তলের উপস্থিতির জন্য। এছাড়াও আমরা দেখব মনুষ্য সৃষ্ট কিছু কারণ, যেমন ১. পরিকল্পনাহীনভাবে বাড়িঘর নির্মাণ করলে। ২. পার্বত্য ঢালে বৃক্ষছেদন। ৩. পার্বত্য অঞ্চলে রাস্তা, ড্রেন ইত্যাদি তৈরির জন্য ডিনামাইট চার্জের ফলে প্রধানত ভূমিধস হতে দেখা যায়। এরপর আমরা দেখব ভূমিধসের ক্ষতিকারক প্রভাবগুলি সম্পর্কে। প্রথমত, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, প্রচুর মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে। তৃতীয়ত, জাতীয় সম্পদে প্রচুর ক্ষতি হয়। চতুর্থত, আশেপাশে অঞ্চলের সঙ্গে ক্ষতিগ্রস্ত অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পঞ্চমত, পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়। ষষ্ঠত, নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে যাওয়ার ফলে বন্যার সৃষ্টি হয়। এখন আমরা ঘূর্ণিঝড় সম্পর্কে দেখব। ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বিভিন্ন কারণে কোনো জায়গায় হঠাৎ করে বায়ুর চাপ কমে যাওয়ার ফলে সেখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। ফলে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস ঘূর্ণির মতো নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে প্রবাহিত হয়ে আসে। একে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে। এই ঘূর্ণিঝড় বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। চীন ও জাপানে এটি টাইফুন, মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডো, ওয়েস্ট ইন্ডিজে হ্যারিকেন, অস্ট্রেলিয়ায় উইলি উইলি, ফিলিপাইন দ্বীপপুঞ্জে এটিকে বাগুই বলা হয়ে থাকে। এছাড়াও বঙ্গোপসাগরীয় উপকূল অঞ্চলে এটি সাইক্লোন নামে পরিচিত। এটি বিভিন্ন সময় বিভিন্ন ঘূর্ণিঝড় বিভিন্ন নামে পরিচিত হয়ে থাকে।
এরপর আমরা দেখব ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে। ঘূর্ণিঝড়ের প্রভাবেই পৃথিবীতে সর্বাধিক মানুষের মৃত্যু ঘটেছে। সাম্প্রতিককালে কয়েকটি বিশেষ ঘূর্ণিঝড় হলো 1999 সালে অক্টোবর মাসের শেষ সপ্তাহে উড়িষ্যা উপকূলে সুপার সাইক্লোন নামে ঘূর্ণিঝড়ে গতিবেগ উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় প্রায় 260 কিলোমিটার ছিল, যা সেই স্থানে বীভৎস তাণ্ডব লীলা চালায়। সমুদ্রের জলকে প্রায় 5 মিটার ওপরে তুলে বিস্তীর্ণ জলপথকে প্লাবিত করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ও কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটায়। দ্বিতীয়ত, 2005-এ আমেরিকা যুক্তরাষ্ট্রের ভয়াবহ ঘূর্ণিঝড় ক্যাটরিনার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 240 কিলোমিটার। এরপর আমরা দেখব 2009 সালে সুন্দরবন অঞ্চলে ঘূর্ণিঝড় আইলার প্রভাবে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। এরপর 1991 সালে ঘূর্ণিঝড়ের প্রায় 1,39,000 মানুষের মৃত্যু ঘটে ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর আমরা দেখব 2008 সালে ঘূর্ণিঝড়ের প্রভাবে মায়ানমারে ক্ষয়ক্ষতি সহ প্রায় 1,38,000 মানুষের মৃত্যু ঘটে। 2013 সালে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে ঘটে যায় ভয়াবহ ও মারাত্মক ঘূর্ণিঝড় ফাইলিন। সম্প্রতি পশ্চিমবাংলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফান বা উমফুনের ভয়াবহ তাণ্ডবলীলার ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে যায়। এরপর আমরা দেখব এই ঘূর্ণিঝড় কিভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। ডপলার রাডার যন্ত্রের ব্যবহার করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আগে থেকে জানা গেলেও ঘূর্ণিঝড়কে নিবারণ করা বা নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। তবে পূর্বাভাস অনুযায়ী যদি মানুষজন এবং প্রয়োজনীয় সামগ্রী, গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। যত দ্রুত সম্ভব ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ, মাথা গোঁজার স্থান, ত্রিপল, জামাকাপড়, প্রয়োজনীয় ওষুধপত্র, চিকিৎসার ব্যবস্থা করে তাদের দিকে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই তবে তা উপযুক্ত হবে। এরপর আমরা দেখব টর্নেডো সম্পর্কে। টর্নেডো শব্দটির উৎপত্তি স্পেনীয় শব্দ টর্নেডো থেকে এসেছে, যার অর্থ হলো ঝড় ঝঞ্ঝা। স্থলভাগের ভয়াবহ ঘূর্ণিঝড় হলো টর্নেডো। এটি একটি বিধ্বংসী বায়ুর ঘূর্ণায়মান একটি স্তম্ভ, যার উপরিভাগে ফানেল আকৃতি কিউমুলোনিম্বাস মেঘ এর অবস্থান লক্ষ্য করা যায়। এটি একটি সরু ও লম্বা বায়ুর স্তম্ভ দ্বারা ভূমিভাগের সঙ্গে যুক্ত থাকে। খুব অল্প জায়গা জুড়ে এই ঝড়ের প্রভাব সংঘটিত হলেও এর ভয়াবহতা খুবই মারাত্মক এবং এই ঝড় নিমেষে তার প্রবাহ পথের সব কিছু ধূলিসাৎ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যভাগে প্রতি বছর কয়েকটি করে এরকম টর্নেডো সংঘটিত হয়ে থাকে। 1993 সালে মুর্শিদাবাদের কান্দিতে ভয়াবহ টর্নেডোর প্রভাবে প্রায় 145 জনের মৃত্যু ঘটে ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 1998 সালে মেদিনীপুরের দাঁতনে টর্নেডোর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সেই সঙ্গে প্রায় 160 জনের মৃত্যু ঘটে। এখন আমরা বন্যার সম্পর্কে দেখব। বন্যাও একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। অত্যধিক বৃষ্টিপাতের ফলে বা নদীতে জলের পরিমাণ যখন বেড়ে যায় তখন নদীর দুকূল ছাপিয়ে জল পার্শ্ববর্তী বিস্তীর্ণ নিচু এলাকায় জমতে থাকে। এইভাবে নিচু অংশে জল জমে স্থানটি জলমগ্ন হলে তাকে বন্যা বলা হয়ে থাকে। এরপর আমরা দেখব বন্যা সৃষ্টির কারণগুলি সম্পর্কে। প্রথমত, বন্যা সৃষ্টির কারণের মধ্যে আমরা বলতে পারি নদী উপত্যকা অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে। দ্বিতীয়ত, একটানা প্রবল বর্ষণের ফলে বন্যা সৃষ্টি হয়। 3, ভূমিক্ষয়ের ফলে নদীগর্ভে পলি সঞ্চয়ের ফলে নদীর গভীরতা হ্রাস পেলে জল ধারণ ক্ষমতা কমে যায়, ফলে বন্যা সৃষ্টি হতে দেখা যায়।
চতুর্থত, সাইক্লোন ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলেও বন্যা সৃষ্টি হতে দেখা যায়। পঞ্চমত, ঘূর্ণবাতের প্রভাবেও জলস্ফীতি ঘটলে বন্যা হয়। ষষ্ঠত, জল জলাধার থেকে হঠাৎ জল ছাড়ার ফলেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে দেখা যায় পার্শ্ববর্তী অঞ্চলে। এরপর আমরা দেখব বন্যার প্রতিকারের উপায়গুলি কি কি। প্রধানত বন্যার প্রতিকারের উপায়গুলির মধ্যে প্রথম আমরা দেখব বন্যা নিয়ন্ত্রণে বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা। দ্বিতীয়ত, উঁচু ও মজবুত নদী বাঁধ তৈরি করা। তৃতীয়ত, বন সৃজন, ভূমিক্ষয় নিবারণ করে জলবিভাজিকা সংরক্ষণ করা। চতুর্থত, বিপদগ্রস্ত হওয়ার আগেই মানুষ ও পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। প্রধানত বন্যার এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে দেখার সঙ্গে সঙ্গে আমরা দেখব বন্যা মানুষের জীবনে একটি বিরাট অভিশাপ ডেকে আনে। বন্যার ফলে মানুষ ও গবাদি পশুর প্রাণহানি হয়, ফসল শাকসবজি নষ্ট হয়, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়, পরিবেশ দূষিত হয়, বিভিন্ন প্রকার রোগ মহামারীর আকারে ছড়িয়ে পড়ে। 1935 সালে চীনের ইয়াংসিকিয়াং নদী বন্যায় প্রায় 1,45,000 জন মানুষের মৃত্যু হয়েছে। 1978 সালে দক্ষিণবঙ্গের বন্যার প্রভাবে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। আসামে ব্রহ্মপুত্র উপত্যকায় প্রায় প্রতি বছরই ব্যাপক হারে বন্যার ফলে বিপর্যয় নেমে আসে। এখন আমরা দেখব খরা সম্পর্কে। কোনো এলাকায় স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হলে, অর্থাৎ স্বাভাবিক গড় বার্ষিক বৃষ্টিপাতের তুলনায় প্রায় 75% বা তার কম বৃষ্টিপাত হলে, অথবা দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে মাটি শুকিয়ে গিয়ে ভৌম জলস্তর নেমে যায় এবং গাছপালা শুকিয়ে যায়, এইরকম যে অস্বাভাবিক শুকনো অবস্থা তাকেই খরা বলা হয়ে থাকে। খরার প্রভাবে মাঠের ফসল শুকিয়ে শস্য উৎপাদন ব্যাহত হয়, পানীয় জলের সংকট দেখা দেয়, দীর্ঘদিন খরার ফলে খাদ্য সংকট দেখা দেয় ও দুর্ভিক্ষের সৃষ্টি হয়, ফলে প্রচুর মানুষ এবং গবাদি পশু মারা যায়। এরপর আমরা দেখব হিমানি সম্প্রপাত সম্পর্কে। পর্বতের ওপর থেকে যখন বড় বড় আকারে বরফের স্তূপ মাধ্যাকর্ষণের প্রভাবে প্রবল বেগে নেমে আসে, তখন তাকে বলে হিমানি সম্প্রপাত। এর প্রভাবে নাতিশীতোষ্ণ মণ্ডলে পর্বতের পাদদেশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে এই নাতিশীতোষ্ণ অঞ্চলের পার্বত্য অংশে বরফের ওপর স্কি, আইস স্কুটার চালানো ইত্যাদি বিভিন্ন ধরনের খেলাধুলো প্রচলিত হওয়ায় হিমানি সম্প্রপাতের সংখ্যা বা পরিমাণ বেড়ে চলেছে, ফলে মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন 1970 সালে পেরুতে হিমানি সম্প্রপাতের কারণে প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়। 2012 সালে আফগানিস্তানে এই কারণেই প্রায় 200 জনের মৃত্যু ঘটে। এরপর আমরা দেখব তুষার ধস সম্পর্কে। তুষার ঝড় দেখা যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে। এর ভয়াবহতা মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে। যেমন ইরানে 1972 সালে তুষার ঝড়ে প্রায় 4,000 মানুষ মারা যায়। 2013-14 সালে প্রবল তুষার ঝড়ে কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর আমরা দেখব শিলাবৃষ্টি সম্পর্কে। কিউমুলোনিম্বাস মেঘ থেকে বৃষ্টির সাথে সাথে বড় বড় বরফের টুকরো ভূপৃষ্ঠে আছড়ে পড়লে তাকে শিলাবৃষ্টি বলে। এর প্রভাবে প্রচুর শস্য ক্ষতি হয়, মানুষ ও গবাদি পশু মারা যায়। 2003 সালে শিলাবৃষ্টিতে হুগলি, বাঁকুড়া ও উত্তর 24 পরগনার এক বিশাল অংশ জুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয় ও প্রায় 30 জন মানুষ মারা যায়। এখানে প্রচুর শস্যহানি এবং গাছপালা নষ্ট হয়ে পড়ে। এরপর আমরা দেখব তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহ। গ্রীষ্মকালে প্রবল উষ্ণ বায়ু প্রবাহকে তাপপ্রবাহ বলে এবং শীতকালে প্রবল শীতল বায়ু প্রবাহকে শৈত্যপ্রবাহ বলা হয়। একটানা অনেক দিন ধরে এই বায়ু প্রবাহিত হলে তা মানব জীবনে বিপর্যয়ের কারণ হয় এবং প্রচুর মানুষ মারা যায়। যেমন 2013 সালে উত্তর ভারতে শৈত্যপ্রবাহের ফলে প্রায় 200 জন মানুষ মারা গেছিল।
এখন আমরা দাবানল সম্পর্কে দেখব। দাবানল একটি প্রাকৃতিক বিপর্যয়। অরণ্যে বা তৃণভূমি অঞ্চলে কোনো কারণে আগুন লাগলে তাকে দাবানল বলে। দাবানল সৃষ্টির বিভিন্ন কারণগুলির মধ্যে আমরা দেখব, প্রথমত বনভূমির গাছপালায় বজ্রপাত বা উল্কাপাতের ফলে দাবানলের সৃষ্টি হয়। দ্বিতীয়ত অরণ্য অঞ্চলের মধ্য দিয়ে অগ্নুৎপাতের ফলে যে জ্বলন্ত লাভা সেটি প্রবাহিত হলে দাবানলের সৃষ্টি হয়। ৩ নম্বর, শুকনো গাছের ডালপালায় ঘর্ষণের ফলে দাবানলের সৃষ্টি হতে দেখা যায়। চতুর্থত কখনো কখনো ক্যাম্প ফায়ার বা ধূমপানের অতিরিক্ত পরিত্যক্ত যে অংশ সেটি থেকেও বনভূমি অঞ্চলে দাবানলের সৃষ্টি হতে পারে। প্রধানত দাবানল বিভিন্ন প্রকারের হয়, যেমন অরণ্য দাবানল, ঘাস দাবানল, ঝোপ দাবানল, চতুর্থত পার্বত্য দাবানল। প্রধানত এই দাবানল ধীরে অথবা দ্রুত ছড়াতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রায় দাবানল ঘটতে দেখা যায়। মানুষ ও বনভূমির ব্যাপক ক্ষতি সাধিত হয়ে থাকে। যেমন 2009 সালে অস্ট্রেলিয়ায় 173 জন মানুষের এই দাবানলের দ্বারা মৃত্যু ঘটে। এছাড়াও আমরা জানি যে এর মধ্যে সাম্প্রতিককালে প্রধানত যাকে আমরা পৃথিবীর বা বিশ্বের ফুসফুস বলে থাকি, সেই আমাজন অববাহিকা অঞ্চলেও আমাজন বনভূমিতে প্রধানত এই রকম দাবানলের ফলে বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আমরা দেখব মেঘ ভাঙা বৃষ্টি সম্পর্কে। কিউমুলোনিম্বাস মেঘ থেকে অল্প সময়ের মধ্যে পার্বত্য অঞ্চলে প্রবল বর্ষণ হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। এর ফলে ভূমিধস ও কর্দম প্রবাহ বা হরপা বান ঘটতে দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, মেঘ ভাঙা বৃষ্টির কারণে কর্দম প্রবাহে 2010 সালে লাদাখে প্রায় 255 জন মানুষের মৃত্যু হয়। এরপর আমরা মনুষ্য সৃষ্ট বিভিন্ন বিপর্যয়গুলি সম্পর্কে দেখব, যেমন বিষাক্ত গ্যাস নির্গমন। কলকারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের ফলে মানব নিধনকারী এই বিপর্যয় দেখা যায়। বিশেষ উদাহরণস্বরূপ বলা যায়, 1984 সালে 2রা ও 3রা ডিসেম্বরের মধ্যরাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ইউনিয়ন কার্বাইড কোম্পানির কীটনাশক পদার্থ তৈরির কারখানায় মিগ গ্যাস ভর্তি 2-3টি ট্যাঙ্কের বিস্ফোরণ ঘটে, যার ফলে বিষাক্ত গ্যাস চতুর্দিকে ছড়িয়ে পড়ে। প্রায় এর ফলে 2900 লোকের মৃত্যু ঘটে। পঙ্গু হয়ে যায় প্রায় 2 লক্ষ মানুষ। প্রায় 5 লক্ষ লোক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভোপালের এই গ্যাস দুর্ঘটনা পৃথিবীতে সবচেয়ে বড় ও ভয়াবহ শিল্প ও কারখানাজনিত দুর্ঘটনা, যা ভোপাল বিপর্যয় নামে পরিচিত। পারমাণবিক বোমা নিক্ষেপ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়। পারমাণবিক বোমা নিক্ষেপের কথা হলেই আমাদের মনে পড়ে যায় 1945 সালে 6 এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এই পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে দুটি শহরই প্রায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায় এবং প্রায় 2.5 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। আজও এই দুটি শহরের মানুষ মনুষ্যসৃষ্ট এই বিপর্যয়ের সাক্ষ্য বহন করে চলেছে। এরপর চার্নোবিল দুর্ঘটনার কথা আমরা দেখব। 1984 সালে 26শে এপ্রিল ইউক্রেনের চার্নোবিল শহরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি ও মানুষের অসাবধানতার ফলে যে বিস্ফোরণ ও বিপর্যয় ঘটে, আধুনিক মানব সভ্যতার ইতিহাসে তা চার্নোবিল দুর্ঘটনা নামে সুপরিচিত ও চিরস্মরণীয়। প্রায় 26টি দেশে এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় প্রায় 60 জনের মৃত্যু ঘটলেও প্রায় 3 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। এছাড়াও আমরা দেখি যুদ্ধবিগ্রহ মানুষের জীবনে মনুষ্যসৃষ্ট একটি ভয়াবহ বিপর্যয়। এর ফলে প্রচুর মানুষ মারা যায় এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটে। প্রমাণস্বরূপ আমরা বলতে পারি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী জুড়েই আর্থিক ঘাটতি দেখা যায়। 1990 সালে
উপসাগরীয় যুদ্ধের ফলে প্রায় ৩৫,০০০ মানুষের মৃত্যু হয়। এরপর আমরা দেখব উগ্রপন্থী হামলা। উগ্রপন্থী হামলা বলতেই আমাদের দেশে ২০০৮ সালের ২৬শে নভেম্বর মুম্বাই উগ্রপন্থী হামলার বীভৎসতার কথা মনে পড়ে যায়, যার ফলে প্রায় ১৬৪ জন প্রাণ হারায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উগ্রপন্থী হামলায় প্রায় ৩,০০০ মানুষের মৃত্যু ধ্বংসলীলা সংগঠিত হয়। এতক্ষণ আমরা বিভিন্ন প্রকার দুর্যোগ বিপর্যয়গুলি সম্পর্কে দেখলাম। এখন আমরা বিপর্যয়ের পরিমাপ ও প্রশমনের উপায় সম্পর্কে দেখব। মানুষের জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন, অরণ্য নিধন ইত্যাদির ফলে মানবজীবন, প্রকৃতি ও পরিবেশে আজ বিপুল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। দিনে দিনে তার ক্ষয়ক্ষতি নিয়ে সমগ্র জীব সমাজ আজ বিব্রত। সুতরাং এই বিপর্যয়ের সঠিক মূল্যায়ন ও পরিমাপ করে তা প্রশমনের বিভিন্ন উপায় নির্ধারণের প্রয়োজন। বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় তার জন্য ৩ প্রকার পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেমন প্রথম হলো বিপর্যয়ের পূর্বের ব্যবস্থাপনা। প্রথমত, এই পর্যায়ে জনসাধারণকে বিপর্যয় সম্পর্কে পূর্বাভাস ও শিক্ষা প্রদান করার মাধ্যমে বিপর্যয়ের ব্যাপকতা হ্রাস করা যেতে পারে। দ্বিতীয়ত, দুর্যোগ এলাকার অঞ্চলভিত্তিক মানচিত্র তৈরি, সঠিক আইন প্রণয়নের দ্বারা বাড়িঘর তৈরি ও ভূমি ব্যবহারের দিকে নজর দেওয়া ইত্যাদি। তৃতীয়ত, কোনো অঞ্চলে ঝুঁকি, তার কারণ ও সময় এবং বিপর্যয়ের পরিমাণ নির্ধারণ করে তার প্রতিকার সম্পর্কে মূল্যায়ন করে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। চতুর্থত, এই পরিকল্পনাগুলির মাধ্যমে সঠিক উদ্ধার কার্য, আশ্রয় প্রদান ও খাদ্য সরবরাহ, পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ইত্যাদির মাধ্যমে বিপর্যয় পরবর্তী সময়ে ত্রাণ কার্য, উদ্ধার কার্য ইত্যাদি সম্পাদনার জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এরপর পঞ্চমত আমরা দেখি, বর্তমানে বিজ্ঞান ও উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে দ্রুত সতর্কীকরণের ব্যবস্থা নিতে হবে। যেমন ট্রেস ইন্ডিকেটর, রেডার, টেলিভিশন, বেতার, খবরের কাগজ, মোবাইল ইত্যাদির মাধ্যমে দ্রুত সতর্কীকরণ। এছাড়াও আঞ্চলিক, স্থানীয়, জাতীয় ও বিশ্ব স্তরে বিভিন্ন সতর্কীকরণ কেন্দ্র গড়ে তুলে মানুষকে সতর্ক করার ব্যবস্থা করতে হবে। এরপর আমরা দেখি ষষ্ঠত, বিপর্যয়গ্রস্ত এলাকার বাসিন্দাদের খাদ্য, ওষুধ, বস্ত্র, অর্থ প্রদান এবং প্রশাসনিক বিষয়ে সাহায্য প্রদানে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপর আমরা দেখব সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে বিপর্যয় সংক্রান্ত শিক্ষা ও সচেতনতা সম্পর্কে জ্ঞান দান এবং বিপর্যয় মোকাবিলার দায়িত্বশীল হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এরপর বিপর্যয় ঘটার আগে ও পরের তথ্যের সঠিক বিশ্লেষণ ও মূল্যায়ন প্রয়োজন। সঠিক সময়ে সঠিক তথ্যের প্রচারের অভাবে যেন কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে না পারে। আবার সঠিক তথ্যের পূর্বাভাসের ফলে অনেক সময় কঠিন বিপর্যয় ঠেকানোও সম্ভব হতে পারে। এরপর বিপর্যয় প্রবণ অঞ্চলে অধিবাসীদের বিপর্যয়ের পূর্বে নিয়মিত মহড়া প্রদান করা প্রয়োজন, যাতে তারা সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। এরপর আমরা দেখব পরিকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ বিপর্যয় মোকাবেলার জন্য বিপর্যয়ের পূর্বে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলি যেমন আবহাওয়া দপ্তর, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, দমকল বাহিনী, পূর্ত বিভাগ, কারিগরি দপ্তর ইত্যাদির মধ্যে আগাম সমন্বয় সাধন প্রয়োজন। সেই সঙ্গে সেই অঞ্চলের ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক, হাসপাতাল, উঁচু বাড়ি, নৌকা, ট্রাক্টর ইত্যাদির সংখ্যা ও অবস্থানের তালিকা করে রাখা প্রয়োজন।
পরিশেষে বিজ্ঞানসম্মতভাবে ভূমি ব্যবহার ও ও নির্মাণ কার্য সম্পন্ন করলে বিপর্যয়ের ফলে ক্ষয়ক্ষতির প্রবণতা অনেক কমে যায়। এরপর আমরা দেখব বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনাগুলি সম্পর্কে। প্রথমত হলো কোনো অঞ্চলের বিপর্যয় সাধনের পর কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিপর্যয় কবলিত মানবকে কিছু সুবিধা দান করা হয়, যাতে তারা দ্রুত স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে পারে। যেমন প্রথমত হলো ত্রাণ ও উদ্ধার কাজ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বিপর্যয় ঘটার সঙ্গে সঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজ করা প্রয়োজন। দ্বিতীয়ত, বিপর্যয় কবলিত মানুষ যত তাড়াতাড়ি সম্ভব কোনো নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া, তাদের খাদ্য ও ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের ব্যবস্থা করা, নূতন করে তাদের ঘরবাড়ি নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সুবন্দোবস্ত করা, বিদ্যুৎ সরবরাহ ও বিভিন্ন পরিষেবা যত দ্রুত সম্ভব তাদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। তৃতীয়ত হচ্ছে খাদ্যের নিরাপত্তা, অর্থাৎ বিপর্যয়ের পরে ত্রাণ শিবিরে মানুষের যেন খাদ্যের অভাবে বা অপুষ্ট বা অসুস্থ না হয়ে পড়ে, সেই দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। চতুর্থত, চিকিৎসা ব্যবস্থা। রোগ প্রতিরোধী স্বাস্থ্য পরিষেবার দ্বারাই বিপর্যয় আক্রান্ত অসুস্থ মানুষদের সুস্থ করা প্রয়োজন। পঞ্চমত, সংক্রমণ নিবারণ। বিপর্যয়ের পরবর্তী অবস্থায় মৃত জীবজন্তুর দেহ পচে সংক্রমণ ছড়াতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। এছাড়াও ত্রাণ শিবিরে থাকাকালীন শিশু ও নারীরা যাতে পাচার ও শ্লীলতাহানির কবলে না পড়ে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা দরকার হয়ে থাকে। সঠিকভাবে ত্রাণ কার্য পরিচালনা করা সম্ভব হয়। পরিস্থিতি বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখা দরকার। এছাড়াও অন্যান্য আরও ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেমন ভৌগোলিক তথ্য ব্যবস্থার সাহায্য নেওয়া দরকার হয়ে থাকে। সঠিকভাবে ত্রাণ কার্য পরিচালনা করা, পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বা তারা যেন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তাদের নিরাপত্তা বাহিনী দিয়ে নিয়ন্ত্রিত করা, এইসব, এবং সবশেষে পরবর্তী বিপর্যয় মোকাবেলার জন্য ভৌগোলিক তথ্য ব্যবস্থার সাহায্য নেওয়া অত্যন্ত প্রয়োজন। এরপর আমরা দেখব তৃতীয় যে অবস্থা, অর্থাৎ বিপর্যয় প্রশমনের ব্যবস্থা। বিপর্যয় প্রশমনের ব্যবস্থা বলতে আমরা বুঝি কোনো অঞ্চলের বিপর্যয় প্রশমনের ক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকে। সরকারি স্তরে ত্রাণ ও পুনর্নির্মাণ ঠিকভাবে করার জন্য কিছু নির্দিষ্ট আইন ও পরিকল্পনা আছে। সক্রিয়ভাবে এই পরিকল্পনাগুলি কার্যকরী করার জন্য প্রয়োজন, প্রথমত হচ্ছে প্রস্তুতিকরণ, অর্থাৎ সঠিক প্রস্তুতি বিপর্যয় প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। তার জন্য প্রয়োজন একটি অ্যাকশন প্ল্যান গ্রহণ করা। দ্বিতীয়ত, বিপর্যয় প্রশমন ও পরবর্তী সময়ে স্বাভাবিক অবস্থা যাতে ফিরে আসে, সেই জন্য যথাক্রমে বিপর্যয় প্রশমন বিষয়ক পরিকল্পনা ও বিপর্যয় পরবর্তী পুনর্গঠন বিষয়ক পরিকল্পনা ওপর নির্ভর করা দরকার, এবং এই ক্ষেত্রে জনসমর্থনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া দরকার। তৃতীয়ত, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া, তার মোকাবিলা ও প্রশমন এবং পরবর্তী স্তরে সব কাজ জিওগ্রাফিক্যাল ইনফোর্সমেন্ট সিস্টেম বা জিআইএস উপযুক্ত তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চতুর্থত হচ্ছে সেনাবাহিনী যে কোনো বিপর্যয়ের মোকাবেলার ব্যবহৃত সরঞ্জামের সাথে প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে এবং স্বল্প সময়ে কাজে নেমে পড়তে পারে বলে বিপর্যয়ের দুর্গম জায়গায় সেনাবাহিনী ভূমিকা অত্যন্ত জরুরি। পঞ্চমত, সংবাদ মাধ্যম যথা সংবাদপত্র, বেতার, টেলিভিশনের মাধ্যমে প্রচারিত সংবাদ মানুষকে সঠিক তথ্য পৌঁছে দেয়। এর দ্বারা বিপর্যয় প্রশমন অনেক অংশে সফল হয়। এইগুলি সম্পর্কে আমরা দেখছি। এছাড়াও আমরা দেখছি সংবাদপত্রের ভূমিকা, গণসংগঠন এবং নিবারণ, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।